তৈরি হয়েছিল ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য লর্ড ওয়েলেসলির সময়ে। তার কারণ হচ্ছে সেনা ছাউনির সঙ্গে যোগাযোগের জন্য এই মাটির রাস্তা, পিচের রাস্তা নয়, মাটির রাস্তা। তারও অনেক আগে, অর্থাৎ এই যে রাস্তাটা যে সংযোগ করছে এই রাস্তা কিন্তু অনেক ঐতিহাসিক জায়গার উপর দিয়ে গেছে। তারও অনেক আগে এই খড়দাহ প্রায় 500 বছরের পুরো, মানে তারও অনেক আগের ইতিহাস আছে, কিন্তু 500 বছর আমরা ধরব, অর্থাৎ মধ্যযুগ, তারপরে হচ্ছে ইংরেজ আমল এবং তারপরে বাংলার নবজাত, অর্থাৎ এই তিনটে সময়কালকে আমরা আজকে বুঝতে চেষ্টা করি। খড়দাহ কেন ইম্পর্টেন্ট? তোমরা যখন যে গেটটা দিয়ে ঢুকলে সেই গেটটায় দেখলে লেখা আছে শ্রীপাঠ খড়দাহ। শ্রীপাঠ কেন? তার কারণ হচ্ছে নিত্যানন্দ অর্থাৎ মহাপ্রভু যারা ভাবাদর্শ বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু এই খড়দাহ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে খড়দাহ থেকে তার ধর্মপ্রচার শুরু করেছেন। আচ্ছা দহ আসছে, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন ম্যাডাম, এই জন্যই তো এখান থেকে ধর্মপ্রচার শুরু করেছি। আমরা যাবো কুঞ্জবাটি, কুঞ্জবাটিতে থাকবো এবং কুঞ্জবাটিতে সেখানে দুটো নামে বলা হয় শ্রীপাঠ এবং গুপ্ত বৃন্দাবন। ঠিক আছে, খড়দাহকে অপর নামে গুপ্ত বৃন্দাবনও বলে। এবং বৈষ্ণবদের ক্ষেত্রে একটা মহাতীর্থ এই খড়দাহ। তো ম্যাডাম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, দহ, খড়দাহ কেন? এর অনেকগুলো প্রচলিত নাম আছে। সবার আগে লৌকিক কথা যেটা সেটা বলি, অর্থাৎ যার সঙ্গে ইতিহাসের কোনো সংযোগ নেই। ব্যারাকপুরের জমিদার যখন নিত্যানন্দ মহাপ্রভু এখানে আসেন তখন উনি জমি খুঁজছেন, আশ্রম তৈরির জন্য জমি খুঁজছেন। তো ব্যারাকপুরের জমিদার পরিহাস করে ওনাকে একটা খড়ের টুকরো দিয়ে, ওরা খড়ের টুকরো দিয়ে বলেছিলেন, নেই এটা আপনি যেখানে ফেলবেন সেটাই আপনার জমি। তো বলে উনি হাসতে হাসতে ওটা গঙ্গায় ফেলে দিয়েছিলেন এবং যেখানে ফেলেছিলেন সেটা একটা ঘূর্ণি ছিল, দহ। তারপরে আশ্চর্যজনকভাবে সেটা ওখানে চর তৈরি হয়ে যায় এবং ওইখানেই 18 কাঠা জমি, প্রথম ছিল 18 কাঠা জমি, ওখানে জমিদার। এটা লৌকিক মত। ইতিহাস বলছে যে এই গঙ্গার ধারে শন ছিল অনেক, ঠিক আছে, শন বন, অর্থাৎ শন মানে খড়, ঠিক আছে, লৌকিক কথা, মানে লোক কথায় খড়। এই পুরো মানে ব্যারাকপুর বেল্টের গঙ্গার তীর ধরে সরবন ছিল। তো দহ মানে হচ্ছে গভীর গঙ্গা, অর্থাৎ গভীর জলাশয়, এবং খড় হচ্ছে ওই সর্ব, সেখান থেকে এই জায়গার নাম হচ্ছে সর। আরেকটা মতামত রয়েছে, আচার্য সুনীত কুমার আরেকটা কথা বলছেন যে এইখানে একসময় খড়ের বিরাট ব্যবসা হতো, সেখান থেকেও অনেক ছোটো ছোটো জলাশয় ছিল এবং সেখানে দহ অর্থাৎ জলাশয় তৈরি করা হয়েছিল মাটি কেটে, এবং খড়ের ব্যবসা হতো বলে এর নাম হচ্ছে। এই তিনটে প্রচলিত মতামত, একটা হচ্ছে অলৌকিক যার সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই, আর দুটো ঐতিহাসিক মতামত যার সঙ্গে খড়দাহ নামে উপভাষা সম্পর্কে বলা হচ্ছে। খড়দাহ প্রচলিতভাবে পরবর্তীকালে খড়দাহ তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে শ্যামসুন্দর, একটা হচ্ছে শ্রীরামপুর অর্থাৎ বল্লভ, শ্রীরামপুর আগের নাম হচ্ছে বল্লভ, সেখানকার হচ্ছে বল্লভজি, আর একটা হচ্ছে নন্দলাল। এই তিনটে মূর্তি একটাই পাথর তৈরি করা হয়েছে। এবার নিত্যানন্দ মহাপ্রভু স্বপ্নদর্শে এই পাথরটা কেন এনেছিলেন? উনি স্বপ্ন নাকি দেখছিলেন যে মহাভারতের সময়কালে অর্জুন যখন দাস্য যজ্ঞ করেছিল তখন শ্রীকৃষ্ণ এই পাথরের ওপর দাঁড়িয়ে নাকি কামধনুর জল দান করেছিল। সেই পাথর হচ্ছে গৌড়ের তরুণের শিব, সেই পাথরটা নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে এসেছিলেন। হলো তো এই পাথর থেকে তিনটে মূর্তি, এই তিনটে মূর্তি তিন জায়গায়। আর এই জায়গাটা যেটা আমরা দাঁড়িয়ে আছি, যে সাব ডিভিশন, এখন তো উত্তর 24 পরগনার ক্ষেত্রে খড়দাহ মিউনিসিপ্যালিটি, আর হচ্ছে এর পাশেই হচ্ছে ব্যারাকপুর 1, ব্যারাকপুর 2 ব্লক। পানিহাটি মিউনিসিপ্যালিটি অত্যন্ত, খড়দাহ মিউনিসিপ্যালিটি, টিটাগড় মিউনিসিপ্যালিটি অত্যন্ত প্রাচীন মিউনিসিপ্যালিটি। আর যেটা বলবার বিষয় যেটা হচ্ছে যে এই 500 বছর আগে, অর্থাৎ যখন ধর্মীয় মতামত, যখন ধর্মীয় আন্দোলন শুরু হচ্ছিল, বৈষ্ণব আন্দোলন যখন শুরু হচ্ছিল, কিন্তু যখন পাল এবং সেনযুগ শেষ হচ্ছে সেই সময় বৌদ্ধ ধর্মাবলম্বী যারা সহজিয়া মতে ছিল বা হিন্দুজাম, তাদের বলা হয় তান্ত্রিক বৌদ্ধিস্ট। এখান থেকে আমাদের সরস্বতী, কালী, তারপর বগলা ইত্যাদি দেবী ওই তান্ত্রিক বৌদ্ধিস্ট মত থেকে উৎপত্তি হয়েছে। তো এই তান্ত্রিক বৌদ্ধিস্টরা একসময় খুব
মানে কি বলবো, সমাজে খুব নিম্ন দিকে চলে যায়, মানে তারা অচ্ছুত হয়ে যায়। তো সেই অচ্ছুত বৌদ্ধ পাল সেন যুগে এরকম 2,500 অচ্ছুত বৌদ্ধ যারা এই তান্ত্রিক বৌদ্ধিক মতে বিশ্বাস করতেন, তাদেরকে এই নিত্যানন্দ মহাপ্রভু এখানে দীক্ষিত করেছিলেন বৈষ্ণব। এই 2,500 প্রথম বৌদ্ধিস্ট এখানে দীক্ষিত হয় এবং এরপরে এখান থেকে বৌদ্ধ ধর্মের প্রচার হয়। তো নিত্যানন্দ মহাপ্রভুর দুজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছে জাহ্নবী আর একজন হচ্ছে বসুধা। তো এর পরেরটা জাহ্নবী, বসুধা এবং তার পুত্র, তাহলে তার পুত্রের সময়কালে যখন আমরা আসব সেটা হচ্ছে বাংলার নবজাগরণ। তো সেটা আমরা এই যখন কুঞ্জবাটিতে যাব সেইটা আবার তারপরে শুনছি। তাহলে সবার আগে আমরা শ্যামসুন্দর। আচ্ছা, এখানে ইতিহাস লেখাও রয়েছে কিছুটা, হয়তো ওইগুলো একটু নিয়ে নেবে, যেগুলো তোমার ফলক আছে। অন্যরকম। হ্যাঁ, গৌরনীতাই তো গৌরনীতাই, এটা শ্যামসুন্দর না। না, শ্যামসুন্দর যাবো আমরা, আগে কুঞ্জবাটিটাকে হাতের কাছে পেয়ে ঢুকে গেলাম। এই সবাই এখানে আসো। আচ্ছা, কুঞ্জবাটি মানে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু যে বাড়িতে থাকতেন, এখানেই দুজনকে বিয়ে করেছিলেন, জাহ্নবী এবং বসুধা। দুই স্ত্রী ছিল, এক পুত্র বীরভদ্র। আচ্ছা, পরবর্তীকালে বাংলার নবজাগরণের সময়কালে বীরভদ্র এই ধর্মমতকে এগিয়ে নিয়ে যায়। তো বীরভদ্র যেটা করেছিলেন, তিনি কিন্তু বৈষ্ণব ধর্মকে, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু শেষ করেছিলেন তার কাজ, সেখান থেকে তিনি এগিয়েছিলেন। বৈষ্ণব ধর্ম মানে নতুন এই নিয়মকানুন মানতে হবে, ওই করতে হবে, এই এত কিছু করতে হবে, এইভাবে জপ করতে হবে। বীরভদ্র কিন্তু এত কথা বলেননি, খুব সহজ মতে ইনি বৈষ্ণব ধর্মকে সকলের কাছে তুলে ধরেছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর দুই স্ত্রীর ভস্য এখানে রাখা আছে। আর এক সময় বীরভদ্রেরও একটা ইয়ে ছিল, সেটা আমি দেখতে পাচ্ছি না আপাতত, মূর্তি। এইদিকে চৈতন্য মহাপ্রভু থাকতেন, বীরভদ্র। বীরভদ্র হ্যাঁ, তবে এইটাই ছিল একটা বলছিলাম, বললেন বীরভদ্র। না। ঠিক ঠিক ঠিক, নিত্যানন্দ, গৌরনীতাই, বীরভদ্র। ওই ঠিকছে এর সঙ্গে ওই শেখার সুযোগ কি বরবার আসে, তার জন্য তাতে একটু ব্যাগ না হয় ধরলই। পেছনে আরো একটুই মেয়েরা কেউ পাওনি ফুটটাকে। না না, আমি স্যার আপনার
রনি এখানে ঢোকা যাচ্ছে যেমন একচালা, তিনচালা, পঞ্চরত্ন, আটচালা, নবরত্ন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এর মধ্যে একটা মন্দির হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বাঁশবেড়িয়া, যেটা কার্তিক পুজোর জন্য বিখ্যাত। কার্তিক পুজো কিন্তু আমরা চুরচুর কার্তিক বলি তা নয়, কার্তিক পুজো কিন্তু বিখ্যাত হচ্ছে বাঁশবেড়িয়া। তো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির আমাদের সাধারণ যে ধ্যান ধারণা আছে মন্দিরে তার থেকে একেবারেই আলাদা। সেটা হচ্ছে রাশিয়ান প্যাগোডা স্টাইল, 18টা রত্ন আছে মন্দির। যাই হোক, তো আদারওয়াইজ আমরা সারা বাংলায় যত মন্দির দেখি তা হচ্ছে একচালা, দুচালা, আটচালা, পঞ্চরত্ন, নবরত্ন ইত্যাদি। তো এখানে আমরা যে মন্দিরটা দেখছি এটা স্ট্রাকচার হচ্ছে আটচালা। কী করে আটচালা মন্দিরটা 1, 2, 3, 4, উপরে আরও একটা 1, 2, 3, 4 আছে। ঠিক আছে, আর তার উপরে 4, 4, 8, আর তার উপরে যদি আরও একটা সিংহ থাকে, যেমন দক্ষিণেশ্বর মন্দির, নবরত্ন মন্দির, তার উপরে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে নবরত্ন। সাধারণত রাসমণি বা তার বংশধর যে সমস্ত মন্দির তৈরি করেছে সবই হচ্ছে নবরত্ন মন্দির। আর এইসব প্রাচীন মন্দির অর্থাৎ পঞ্চদশ, চতুর্দশ শতাব্দীতে যে সমস্ত মন্দির আমরা দেখি তার সবই হচ্ছে একচালা এবং আটচালা। আমরা শিব মন্দির এখন যেগুলো দেখবো ওগুলো মোটামুটি সবই হচ্ছে একচালা মন্দির, 1, 2, 3, 4 থাকলে একচালা। ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এই যে গায়ে যে কাজগুলো এগুলো টেরাকোটার কাজ ছিল, এখন আর টেরাকোটাগুলো নেই। এইখানে হচ্ছে শ্রী চৈতন্যের জীবন দর্শন, বৈষ্ণব মতামত এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের বিভিন্ন রূপ এইসব ইয়ের মধ্যে ধরা ছিল, টেরাকোটার মধ্যে ধরা ছিল। এখন বেশিরভাগই টেরাকোটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এরপরে 26 দেখি। তার জন্য দ্বিতীয় হচ্ছে এর মধ্যে দিয়ে বেশিরভাগই হচ্ছে সুরক্ষা।
রেল কলোনিতে কাজে এই সবাই এসে গেছে। খড়দহ অঞ্চলটাকে বিটি রোড নয়, রেল লাইন দুটো ভাগে ভাগ করেছে। এই খড়দহের নবজাগরণ শুরু হয়, অর্থাৎ এরপরে আমরা ইংরেজ আমলে চলে আসছি, তারপরে আমরা এই মন্দিরে যাব। তো ইংরেজ আমল অর্থাৎ 1862 সালের খড়দহের নবজাগরণ, অর্থাৎ কলকাতার সাথে রেলপথে কুষ্টিয়ার যোগাযোগ হলো, শিয়ালদার সঙ্গে কুষ্টিয়ার যোগাযোগ হলো 1862, এই রেল লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে খড়দা স্টেশন। তো এই খড়দা স্টেশন যখন তৈরি হলো তখন এখানকার অর্থনৈতিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা আর নতুন মানুষের যাতায়াত ইত্যাদি শুরু হলো। তো খড়দার সেই স্টেশনের পশ্চিম পাটটা হচ্ছে প্রাচীন জনপদ, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আর পূর্ব পথটা হচ্ছে বা পূর্ব দিকের জায়গাটা হচ্ছে নব্য গঠিত। এই প্রাচীন জনপদটা হচ্ছে যাকে আমরা বলি খড়দহ বা চলতি ভাষায় খড়দহ, আর ওই দিকেরটা হচ্ছে রহড়া। এবার আমরা খড়দহ কেন নাম হয়েছে ম্যাডাম জিজ্ঞাসা করলেন, বলেছি খড় এবং দহ। রহড়ারও একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে রদা। এখানে যেমন চৈতন্য মহাপ্রভু, ওখানে রদা, কবি রদা না, রদা বলে এক জলদস্যু এইখানে বসবাস করত, মানে পর্তুগিজ মগ আমলের কথা বলছি। ওখানে রদা বলে এক জলদস্যু বসবাস করত, তার নাম থেকে পরবর্তীকালে অপভ্রংশ হয়ে রহড়া। আর এদিকটা হচ্ছে খড়দহ, অর্থাৎ পুরোটাই হচ্ছে খড়দা মিউনিসিপ্যালিটির আন্ডার। ওদিকে রহড়া মিশন, রামকৃষ্ণের যাবতীয় কার্যক্রম ওইদিকে। তো এই যে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই মন্দির হচ্ছে 26টা। আগেকার দিনে যখন বাবু কালচার, কলকাতায় যখন বাবু কালচার শুরু হয়, তখন বাবুরা বিভিন্ন রকমের বকুম করে তাদের টাকা পয়সা খরচা হতো। বেড়ালের বিয়ে দিত, কুকুরের বিয়ে দিত, দুর্গাপুজো, লর্ড ক্লাইভের আগমন এবং সহবাজার রাজবাড়ি, এটা আমরা জানি। তো এইরকমভাবে বাবুরা তাদের প্রতিপত্তি বোঝাবার জন্য বিভিন্ন জায়গায় মন্দিরও তৈরি করেছিলেন। তাদের মধ্যে প্রাণকৃষ্ণ বিশ্বাস এবং রামহরি বিশ্বাস, রামহরির ছেলে হচ্ছে প্রাণকৃষ্ণ, ঠিক আছে? তাহলে রামহরি বিশ্বাস এবং প্রাণকৃষ্ণ বিশ্বাস তারা এই মন্দির তৈরি করে। গঙ্গার ধারে 12টা শিব মন্দির প্রথম তৈরি করেছিলেন রামহরি বিশ্বাস 1800, দেখি মনে থাকে কি, 1802 থেকে 1807। এরপরে 1814 সালে তার ছেলে প্রাণকৃষ্ণ বিশ্বাস আরও 14, মানে বাবা করেছিল 12টা, তার ছেলে বললো আমি আরও বড় জমিদার, ঠিক আছে? হ্যাঁ, এই মন্দিরে এসেছি এবং নানাভাবে স্টাডি করতে চেষ্টা করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু প্রত্যেককে বলে রাখছি। তো এইটা আমার একটা বই রয়েছে অশ্বত মন্দিরের বিস্মৃত কথা, সেখানে বলার চেষ্টা করেছিলাম প্রাণকৃষ্ণ বিশ্বাস হচ্ছে তন্ত্রমতে বিশ্বাসী ছিলেন, তান্ত্রিক সাধু। আচ্ছা, এখানে যেটা বললাম বারবার, তন্ত্রমত কিন্তু এই খড়দায় বারবার ঘোরাঘুরি করছে। তো এই মন্দিরে এই যেটা 20টা মন্দির, এর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। এই 20টা মন্দির যদি আপনি দেখেন মাঝখানে, পুরোটা হচ্ছে বর্গক্ষেত্র, মানে এক চুল এদিক ওদিক নয় হিসেবে পুরোটা হচ্ছে বর্গক্ষেত্র। এবং সেই বর্গক্ষেত্র যতটা ভেঙে যায় সেইটাই করার জন্য বোধহয় 6টা মন্দির বাইরে করা হয়েছে। এই বর্গক্ষেত্রে 4টে কর্ণ আছে, মন্দিরে ঢুকে দেখবেন 4টে লাইন আছে, ঠিক আছে? এই 4টে লাইন মানে 90, 90, 90, 90, অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে সার্কেল অফ লাইফ। আমার মনে হয়েছে, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের 4টে কর্ণ মানে 360 ডিগ্রি। কারণ হচ্ছে যারা তন্ত্র মতে বিশ্বাসী, কালী মানে হচ্ছে তার 4 হাত, মানে বর্গক্ষেত্রের 4টে কর্ণ। ওরা এই বিষয়টাকে বিশ্বাস করে 4টে কর্ণ ইজিক্যাল টু 360 ডিগ্রি ইজিক্যাল টু 1 লাইন। হ্যাঁ, কর্ণ দুটো, হ্যাঁ 4টে কোণ, বর্গক্ষেত্রে 4টে কোণ, দুটো, হ্যাঁ এই এখানেও তাই, দুটো কর্ণ মাঝখান থেকে ক্রস করে যায়, ঠিক আছে? তো ওখানেও তাই, সরি ম্যাডাম, এই জন্যই ম্যাডামকে সবসময় ওখানেও তাই 4টে হাত যদি আমি ক্রস করি তাহলে 90, 90, 90, 90 মানে ইজিক্যাল টু 1 লাইন। এবার কালীতে বলা আছে যে ওই নরমুণ্ড মানে হাত আছে 24টা, এই সরি মুন্ডমালাতে আছে 24টা, আর হাত হচ্ছে ওটা, হ্যাঁ না 8টা, অষ্টপ্রহর, আর হচ্ছে 24 ঘন্টা। এবার এক একটা ঘন্টার এক একটা দেখবে কালচার যদি দেখো, এক একটা মালা, এক একটা মুন্ড, এক একটা রক, এর এক একটা মানে আছে। যাও ওই সব দেখে যাচ্ছি না, কেন রক্ত ওই শিয়ালের মুখে পড়ছে, নিচে কেন নামছে না, এর অনেক সায়েন্স আছে, সেই সব গভীর জায়গায় যাচ্ছি না। তো এইখানে যেটা আমার মনে হয়েছে, এই বর্গক্ষেত্র এবং এর 4টে দুটো কর্ণ দুদিকে ক্রস করছে, অর্থাৎ 360 ডিগ্রি বোঝাচ্ছে, অর্থাৎ একটা সাইকেল। এবার এই মন্দিরের মধ্যে যে সমস্ত কিছু কিছু জায়গায় টেরাকোটায় এখনো জড়িত, সেই বিষয়টাকে সম্ভবত এই মন্দিরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ওই যে কর্ণগুলো এক জায়গায় মিলিত হচ্ছে, ওইটাই হচ্ছে ব্রহ্মস্থান।
ঠিক মন্দিরের মাঝখানে দেখতে পাওয়া যাবে গম্বুজস্থান, এবং ওইখানে দাঁড়ালেই বোঝা যাবে যে বর্গক্ষেত্রটা কীভাবে তৈরি। আচ্ছা, মন্দিরের গঠনশৈলী বলি, এই যে মন্দিরে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, পুরোটাই চুন, না সুরকিও না, চুন, ঠিক আছে। এইটাই আছে না? হ্যাঁ, এখানে পলি চুনা, এখানে সিমেন্ট আছে, কিন্তু ওপরে তো সিমেন্ট করা। ভেতরে 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 এইটা হচ্ছে গামহরি বিশ্বাসের ঘাট। তো এর আগে আমরা ওদিকে শ্যামসুন্দর ঘাটে আর যাইনি। যে ভারতীয় সংস্কার, ভারতীয় বিজ্ঞান, এই ধর্মের মোড়কে হয়তো আমরা উপস্থাপন করি, কিন্তু আমাদের বিজ্ঞান বহু প্রাচীন, তাই থেকে সারা পৃথিবী এই বিজ্ঞানকে শিখেছে। হ্যাঁ, ইন্ডিয়ানই করছে, এবং আমি আর জগদীশচন্দ্র বলুন না, আমি এই যে কুবেরের বাড়ি গেছিলাম, আপনার ওই বসুধরা উত্তরাখণ্ড হয়ে মহাপ্রস্থানের পথ পার করে কুবেরের বাড়ি, হ্যাঁ কুবেরের বাড়ি আছে। কুবেরের বাড়ি আপনার ওই একদম তিব্বত বর্ডার। এবার আপনার ওই কুবেরের বাড়িতে গিয়ে দেখলাম উত্তর থেকে পয়সা, হ্যাঁ ঠিক। এবার ওই কুবের হচ্ছে এরকম পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। বাড়ির মধ্যে 18 রকমের গিয়ার আছে, ঠিক আছে। এই যে বলা হয় না, কুবের প্রথম বিমান তৈরি করেছিল আর সেটা রাবণ চুরি করেছিল, তো এই গিয়ার কীভাবে তৈরি করলো, কীভাবে ওই ডিজাইনটা ভাবলো বলুন তো। রামায়ণ মানে প্রায় 5 থেকে 5.5 বছর আগে। এবার সেই গিয়ারের পরিকল্পনাটা করলো কী করে, মানে এবং ওই কুবের করুক বা যেই করুক, সেই গিয়ারগুলো 5 থেকে 5.5 বছরের। অর্থাৎ আমাদের বিজ্ঞান, আমাদের চিন্তাভাবনা অনেক অনেক দূর এগিয়েছিল। আমরা সেগুলোকেই আবার নতুন করে রিভাইজ করার চেষ্টা করি, নতুন আমরা আজকে ম্যাডাম এই ফিজিক্স কেমিস্ট্রি যা বলি মেনটেন করতে পারি, আমাদের এই ট্র্যাডিশনাল নলেজ এটাকে আমরা মেনটেন করতে পারি। আর ওরা দেখুন একটা এই যে সৌধগুলো শিখে শিখে ভিতরে ঢুকছে। হ্যাঁ ঢুকবো না, আগে ব্যাপারটা বিশ্লেষণ করে, হ্যাঁ অবশ্যই ঢুকবো। সেটাই বলছি ম্যাডাম, যে আমরা শুধুমাত্র এই যে মনুমেন্টগুলো, এগুলো দেখুন কত কত সুন্দরভাবে লোকের সামনে তুলে ধরা যায়। এই জায়গাটা একদম পুরোপুরি সুন্দর করে আমাদের ফিজিক্স, আমাদের কেমিস্ট্রি, আমাদের ম্যাথামেটিক্স, আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বহু অঙ্ক, হ্যাঁ বহু আগে তৈরি হয়েছিল। আমরা সেগুলো নতুন করে পড়ছি না। যাই হোক, তাহলে এই যে পাতলা ইট মানে কি, তার ডিপ করার সুবিধে হতো, ডিপে বসানোর সুবিধে হতো আর ডিপে রাখার সুবিধে হতো, এই ইট যত পাতলা হবে। এবার এর উপরে থাকে দেখো ইটগুলো বসানো হয়েছে। এই ইট থেকে তার সময়কাল বোঝানো যায়, বুঝেছো তো। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে এরকম পাতলা ইট। তারপরে ইট আস্তে আস্তে মোটা হয়েছে খরচা কমাবার জন্য। আচ্ছা, তারও আগে যদি আমরা যাই তাহলে ইট অনেক সময় গলছে, ঠিক আছে। আর তারও আগে যদি আমরা যাই তাহলে ইট বর্গক্ষেত্রাকার ছিল। তো এরকম আপনি যদি এতে যান, গৌড়, মোল্লার এসব জায়গায় যান, যদি রাজমহল যান, দেখবেন বর্গক্ষেত্র। গৌড়ের প্রাচীর, আমরা চীনের প্রাচীর নিয়ে মাতামাতি করি, হ্যাঁ গৌড়ের প্রাচীরে একসঙ্গে 3টে ঘোড়া পাশাপাশি চলাচল করতে পারে। এখনও প্রাচীরের কিছুটা আছে, দেখে আসবে। দূর যাবো তোমরা গৌড় গেলে তো আমার কাছ থেকে ইতিহাস শুনতে হবে। আপনারা গৌড় গিয়ে ম্যাডাম সব কিছু দেখতে পাবেন না। কবে যাবেন গৌড়? ওই তো আমাদের বহরমপুরের পরেই তো কথা ছিল গৌড়ে যাওয়ার। যদি আপনারা এই ভোটের আগে যান তাহলে এখন যারা প্রশাসনিক কর্তা আছে আমার পরিচিত, তাহলে সেইভাবে কথা 12 হয়েছিল প্রথম। 6, 12 দেখুন, 3 আছে, 6 আছে, 12 আছে। না, প্রথম তো 12। হ্যাঁ প্রথম 12, এদিকে 6, এদিকে 6। এখানেই 12 ছিল, এখানেই 12 ছিল। এবার ওনার ছেলে সেই একই বিশ্বাসে আপনার চলুন ম্যাডাম। হ্যাঁ এইটা হচ্ছে অরিজিনাল, এইটা বোধহয় নিচে আগেটা রয়ে হ্যাঁ গেছে। এটা অরিজিনাল আগেকার পাথরের ওটা।
612 আগের গেছে রামহরি করে না গেছে ওই দিকেরটা পরে হয়েছে, ওই দিকের মন্দির অনেক পরে। স্ট্রাকচার দাবি করছে সেম। ম্যাডাম এই দেখুন আপনার চারটে এই মেয়েরা ভেতরে এসো। হচ্ছে ব্রহ্মস্থান আর এই পুরোটা মিলিয়ে বড়। এই মাঝখানটা এই তো এ আছে বেল গাছ আছে দেখছি না তো। ধর্মের ঊর্ধ্বে আপনি না না ওটা না। কোন পুজোয় ব্যবহার করব, বিল্লপত্র অনেকভাবে ব্যবহার করা হতো, বিল্লপত্রের একটা আলাদা সায়েন্স আছে। তো হ্যাঁ শিবের সঙ্গে বিল্লপত্রের দিকে না হ্যাঁ সেটা আলাদা, কিন্তু না বেদে বেদে কিন্তু এই বিল্লপত্রের কথা ছিল। আমরা তো বেদকে অথেন্টিক ধরবো, উপনিষদেও বিল্লপত্রের কথা ছিল, তার পরবর্তীকালে বিল্লপত্র শিব এসেছে। বেদে রুদ্র ছিল না এবার এই হ্যাঁ সেই রুদ্রের ব্যাপারটা আবার অন্য না। রুদ্র এবং রুদ্রাক্ষ তার ব্যাপারটা আলাদা। এখনো কিন্তু যথেষ্ট সত্য আছে। এই কনস্ট্রাকশন কিছু হবে না, হ্যাঁ এই কনস্ট্রাকশনটা কিছু হবে না, আছে, হ্যাঁ এদের রড নেই, রড নেই, সেই তো এই রাস্তায় construction আনবে না। হবে না। হ্যাঁ প্লাস হচ্ছে এর যে নিচের কনস্ট্রাকশন হ্যাঁ হ্যাঁ আর্থক্রেক প্রুফ করা আছে, একদম। এই যে ইউটার্নে কানেকশন, এই দেখুন এখনো সেই সিঁড়ি ইউটার্ন। এবং প্রত্যেকটির সঙ্গে আপনার প্রত্যেকটি জুড়ে রয়েছে, এই আপনার শুধু এদিক ওদিক করবে কখনো পড়ে যাবেন। এদিক ওদিক করবে চারপাশে রাস্তা আবার মাঝখান দিয়েও রাস্তা, কিন্তু কর্ণ বরাবর রাস্তা নেই। না কর্ণ বলতে আপনি যদি বলেন এই আর এই তা নয়, এটা হচ্ছে আপনার এইটা এই বড় ক্ষেত্রটাকে সংযুক্ত করবে। এবং 90 দেখতে পাচ্ছ? আচ্ছা এবার যদি আমরা এদিকটা দেখো রোদ্দুর আছে, তার মানে তো জল কম হয়ে যাওয়ার কথা, কিন্তু তা নয়। এ দেখো 13, 15 বুঝতে পারছো? আচ্ছা এছাড়াও কিছু ডায়াগনালি বসানো আছে, কিছু সোজা সোজা বসানো আছে। না এগুলো সবই সোজাই ছিল, একটার উপরে একটা দেখো গ্রিপ করে চুন দিয়ে বসানো আছে। দেখো এই যে বললাম না একটার ভিতরে একটা তোমার বসানো আছে লক সিস্টেমে, এ দেখো এটার মধ্যে এটা জিগজ্যাগ করে আর বসানো এগুলো আছে। সোজা সোজা। হ্যাঁ এটা একটার উপরে একটা বসানো আছে, এখানে মাঝখানে চুন দেওয়া। স্যার কি বললেন, ময়েশ্চার বেড়ে গেলে ভেঙে যায়? হ্যাঁ ভেঙে যাবে, তার মানে জলীয় হয়ে যাচ্ছে। এবার আমরা এই মন্দির থেকে নুন সংগ্রহ করি, বুঝেছো? ধরা যাক এই যে নুন, মানে আমরা বলি না নোনা ধরে যাচ্ছে, তাই তো এই নুন সংগ্রহ করি, দাও সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো মন্দির কিন্তু নোনা ধরে গেছে প্রায়, বুঝেছো তো? দেখি একটু এটা যদি 2.25-এর উপরে উঠে যায়, কত হয়েছে? 2.5-এর নিচে থাকলে পর্যন্ত ঠিক আছে, এটা 2.5 হতে চলেছে, 2.3 হয়ে গেছে, 2.5 হতে আর বেশি দেরি নেই, কারণ কিন্তু মন্দির আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। মানে ক্ষয়ে যাবে। হুম। তারপরে যাবে। তারপর পড়ে যাবে। এই এটা যদি আপনার 2.5-এর উপরে উঠে গেছে, ঠিক আছে, তাহলে আপনার এই মন্দিরে আস্তে আস্তে নোনা ধরতে শুরু করেছে। এটা কত নাম্বারটা? হ্যাঁ এই 0.26 আছে, 0.25 হচ্ছে আপনার ম্যাক্সিমাম টলারেট করা যেতে পারে। এখানে তো নোনা নেই। এগুলো ধরছে গঙ্গা। ধরছে এই যে আপনার পুরীতে যেমন সামনের বাড়িগুলো প্রতি নোনা, বছরই ওদের সারাতে এই যে হয়। দেখবেন কতটা আমরা উপর থেকে দেখে বুঝতে পারছি না, দেখুন মন্দিরের ময়েশ্চার দেখবেন সে তো জল আছে সামনে, ময়েশ্চার হবে, প্রচন্ড, এবং সেখান থেকেই আস্তে আস্তে নুনও আসে। গঙ্গা কিছু 40 নুন বয়। 48%। বাবা দেখেছেন? ময়েশ্চার। হ্যাঁ এই দেখুন এই দেখুন, ফলে আপনার এও কিন্তু আপনার আস্তে আস্তে ক্ষয়ে যেতে শুরু করবে, তবে এরও স্ট্রাকচারাল চেঞ্জ দরকার আছে। কিন্তু কি সুন্দর স্মুথ না, কি সুন্দর, হ্যাঁ। এত স্মুথ করেছিল তখন কি দিয়ে। আচ্ছা আপনি ভাবুন তো ইলোরা কি করে একটা পাহাড়কে কেটে, ব্যাসেলাইটের একটা পাহাড়কে কেটে কি করে ওটা তৈরি করলেন। তবে ইলোরার থেকে অনেক এগিয়ে আছে মাইসোরের কিছু মন্দির। আসলে কিছু নেই, হ্যাঁ তার সরাসরি সূর্যের আলো পড়ছে। না না কারুকার্য ভাবাই যায় না, অথচ অজন্তা ইলোরায় ভিড় অনেক বেশি। হ্যাঁ কিন্তু ওই তামিলনাড়ু আর
মাইসোরে কিন্তু অনেক বেশি ভালো ভালো মন্দির আছে, মানে ভেতরে তাদের অনেক অনেক কাজ, বিশেষ করে পিলারগুলো যেভাবে ওরা দাঁড় করিয়েছে মন্দিরগুলো, এবং আপনার সাউন্ড রিফ্লেকশন, এটা বিরাট টেকনোলজি। বাজে বিনা বাজে বিনা বাজে একটা ইয়েতে মন্দিরের মধ্যে, হ্যাঁ কি মন্দির জানি এটা, আমিও ভুলে আমি গেছি। গেছিলাম, সত্যি বাজে। সত্যি সত্যি বাজে, এবং আপনার এক একটা জায়গায় হাত দিয়ে এক একটা একটা ইয়ে। লেভেলে, হ্যাঁ এক একটা সুর। হ্যাঁ স্যার